আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাই কাজে মাকে দেখছে। অদ্ভুতভাবে কথা বলছে মেয়েটা। একজন নেকড়ে মানবী কিভাবে এভাবে কথা বলবে তার নিশ্চিত হতে পারছে না। হতেই পারে মেয়েটা মানুষরূপী নেকড়ে, এর ঢের সম্ভাবনা রয়েছে। মেয়েটার চোখে অশ্রু চিকচিক করে উঠল। বলল, প্রাণের ভয়ে পালিয়েছিলাম, কারণ ওরা যদি আমাকে আপনাদের সঙ্গে দেখতো আর জানতো আমি আপনাদের ওসব বলছি, তবে এতদিনে হয়তোবা মারা যেতাম। আছে, আর এজন্যই এসেছি। এতদিন অনেক সংগ্রাম করে বেঁচেছি আমি। নেকড়েদের চোখের আড়াল থেকে নিজেকে রক্ষা করা কী দুঃসাধ্য কাজ তা আপনাকে করতে না হলে আপনি বুঝবেন না। জানি আপনারাই আমাকে এই অভিশপ্ত জায়গাটা থেকে উদ্ধার করতে পারবেন। আমি এভাবে বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে গেছি। আমাকে আপনাদের সাথে নিন, দয়া করুন। আমজালা বুঝতে পারছে মেয়েটা নেকড়ে নয়, সাধারণ মানুষ। সে মেয়েটার ব্যাপারে কোনো উক্তি না করার সিদ্ধান্ত নিল। আতাহার বলল, মেয়েটার দুঃখী কণ্ঠ শুনে মন নরম করো না ওমর। এই মেয়েটা নেকড়ে কিনা আমরা জানি না, হয়তো অভিনয় করছি। আমাদের সময় নষ্ট না করে আবার যাত্রা শুরু করা উচিত। আমি নেকড়ে নই, বিশ্বাস করুন আমায়, আমি নেকড়ে নই। নামিরা মেয়েটাকে বিশ্বাস করছে। মেয়েটা নেকড়ে হলে এমন দুস্থ দেখাতো না তাকে। সে বলল, মেয়েটাকে আমাদের সাথে নিয়ে চলুন দ্বিতীয় রাজকুমার। আমার মনে হচ্ছে না মেয়েটা নেকড়ে। ওমর নিজেই এই একই কথা ভাবছে। মেয়েটাকে তার নেকড়ে বলে মনে হচ্ছে না। এছাড়া এই মেয়েটাকে পেয়ে ভালো হয়েছে। মেয়েটা হয়তো তাদের কোনো অজানা তথ্য দিয়েও সাহায্য করতে পারে। সে মেয়েটাকে ক্যারিজে উঠতে বলল। মেয়েটা খুশি হয়ে হাসলো, ধন্যবাদ জানিয়ে উঠে বসলো একটা ক্যারিজে। তাদের কাছে দুটো ক্যারিজ রয়েছে। তারা আবার চলতে শুরু করলো। মেয়েটাকে সাথে নেওয়ার সিদ্ধান্তে কেউ কেউ খুশি হয়নি, কিন্তু দ্বিতীয় রাজকুমারের সিদ্ধান্তে বিরোধিতা কেউ করল না। কোনো বিপদ ছাড়াই উত্তরাঞ্চল ছাড়িয়ে এলো তারা। রাজধানীতে পৌঁছাতে পথে কোনো ঝামেলা হলো না। রাজধানীতে ফিরে কাজেমাকে নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল সবাই। কোথায় রাখবে মেয়েটাকে? ওমর কিছুক্ষণ ভেবেচিন্তে নিজের নিবাসে রাখার সিদ্ধান্ত নিল। নামিরাকে বলল মেয়েটাকে নিয়ে নিবাসে ফিরতে। তাকে সামনের নিবাসে যেতে হবে ও সামনের দাফনের ব্যবস্থা করতে হবে। নামিরা কাজেমার দিকে তাকালো। কাজেমা তার দিকেই তাকিয়ে আছে। নামিরা কাজেমাকে ভালো করে দেখে নিয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি নেকড়ে নও। কিন্তু যদি আমার বিশ্বাস বৃথা হয়, যদি তুমি হঠাৎ নিজের রূপ বদলিয়ে আমাকে আক্রমণ করো, তবে তোমাকে মেরে ফেলবো। একটা নেকড়ের সাথে লড়তে আমার খুব বেশি কষ্ট হবে না। বিশ্বাস করুন, আমি নেকড়ে নই। নামিরা কাজেমাকে নিয়ে নিবাসের উদ্দেশ্যে চলল। তার চলে যেতেই ওমর আতাহারতে চিকিৎসালয়ে যেতে বলল। ইলদিজও চিকিৎসালয়ে গেল নিজের অনুচরের সাথে। হামজালা রাজ সৈন্যদের নিয়ে রাজপ্রাসাদে ফিরবে। ওমর আতাহার ও তাদের অনুচর যাবে সামনকে নিয়ে সামনের নিবাসে। হামজালা ওমরকে দেখে অবাক হচ্ছে। ওমর তার গোপন পরিচয় যেন তার সাথে কোনো রকম কথা বলেনি এ ব্যাপারে। এমন অদ্ভুত আচরণ কেন করছে ওমর? সে প্রাসাদে যাওয়ার আগে নিজ থেকেই ওমরকে বলল, আমাকে কিছু বলতে চাও ওমর? হামজালা এই প্রশ্ন কেন করছে বুঝতে পারল ওমর। ভুলে যাওয়া ব্যথাটা আবার বক্ষে জেগে উঠল তার। সে হামজালার দিকে না থেকে ঢিমে কণ্ঠে উত্তর দিল। হামজালা অলস নিঃশ্বাস ফেলে রাজপ্রাসাদের দিকে এগোতে শুরু করলো। এবার প্রাসাদে প্রবেশের পর সে বুঝতে পারল এখানকার পরিবেশ কেমন থমথমে। কিছু একটা হয়েছে। সবার মুখ গম্ভীর, কিছুটা দুঃখীও। প্রধান পরিচারিকা সামনে পড়লেই হামজালা জিজ্ঞেস করল, প্রাসাদে কি হয়েছে? প্রধান পরিচারিকা চোখে জল ঝরিয়ে বলল, রানী আহলাম মারা গেছেন যুবরাজ। হামজালা চমকে গেল। রানী আলহাম মারা গেছেন? কিভাবে? উত্তর অঞ্চলে যাওয়ার আগে তাকে সুস্থ স্বাভাবিকই দেখে গিয়েছিল। হঠাৎ কিভাবে কি হয়ে গেল? হামজালা প্রশ্ন করল। কিভাবে হলো এটা? জানি না। রানী আহলামকে সকালে তার কক্ষে পাওয়া গেছে ছিন্নভিন্ন অবস্থায়। ওটা কোনো মানুষের কাজ নয়, কোনো হিংস্র প্রাণীর কাজ। রানী আহলামের একটা হাত সম্পূর্ণ খেয়ে ফেলেছে ওটা। হামজালার মাথা ঘুরছে। রানী আলহামকে প্রাসাদের ভিতর কোন হিংস্র প্রাণী হত্যা করবে, তারপর নিজ কক্ষে?
এটা কোনো সাধারণ পশুর কাজ নয়। প্রধান পরিচারিকার থেকে যতটুকু শুনল তাতে মনে হলো কোনো নেকড়ে করেছে। কিন্তু এমন কে করেছে যার পাশ প্রাসাদে বা প্রাসাদে তার আসা যাওয়া রয়েছে? তার জানা মতে এখানে সেই ইনিভিরই কেবল নেকড়ের সত্তার অধিকারী। সে তো করেনি কাজটা। ইনিভিরও সম্ভবত এখনও ফেরেনি উত্তরাঞ্চল থেকে। তাহলে কে করলো কাজটা? কে সেই নেকড়ে? হামজালা জিজ্ঞেস করলো। ওই ঘটনার পর আপনারা মহলে বা প্রাসাদ সীমানার ভেতর কোথাও কোনো জন্তু দেখেছেন? না, দেখিনি। প্রাসাদের ভেতরে কোনো জন্তু ঢুকবে কি করে, এটাই সবচেয়ে বিস্ময়ের ব্যাপার। ঢুকলেও তা কারো চোখে না পড়ে কিভাবে পারলো? শুধু রানী আহলামকেই কিভাবে তার কক্ষে ঢুকে হত্যা করলো? প্রশ্নগুলো তুলতে গিয়ে প্রধান পরিচারিকা খুব চিন্তিত হয়ে পড়ল। গভীর ভাবনায় আচ্ছন্ন হলো সে। হামজালার কণ্ঠস্বর তার সেই আচ্ছন্নতা মারিয়ে কর্ণগত হলো। রানী আহলামকে কি দাফন করা হয়েছে? হ্যাঁ, আপনারা আজ ফিরবেন জানলে হয়তো আপনাদের জন্য অপেক্ষা করা হতো। রাজার কি অবস্থা? তিনি রানী আহলামকে দাফন করার পর থেকে আর নিজের কক্ষ থেকে বের হননি। হয়তো তিনি রানী আহলামের এমন মৃত্যুতে ভীষণ কষ্ট পেয়েছেন। এগুলো দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এখন নিজের কাজে ফিরতে পারেন। আপনাকেও ধন্যবাদ যুবরাজ। হামজালা রাজার সাথে দেখা করার জন্য গেল। রাজার কক্ষের দরজার সামনে দরজা প্রহরিনী থামিয়ে দিল তাকে। রাজাকে জানালো হামজালার আগমনের কথা। রাজা ইজলাল হামজালার আসার খবরে বেশ অবাক হলেন। হামজালা তো উত্তরাঞ্চলে গিয়েছিল, এরই মধ্যে ফিরেও এসেছে। তিনি কিঞ্চিত বিরক্ত বোধ করছেন হামজালা আসাতে। রানী আলহামের মৃত্যুতে দুঃখ পাননি তিনি, কিন্তু কারোর সম্মুখে তো তা প্রকাশ করা একেবারেই উচিত নয়। তাই তিনি মন খারাপের ভান করে বসে আছেন নিজ শয়নকক্ষে। ইতিমধ্যেই 3 জন মন্ত্রী এসেও তাকে বিরক্ত করে গেছে। এখন আবার হামজালা। আলহামের মৃত্যুতে তিনি কষ্ট না পেলেও আলহামের মৃত্যু তাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে। সবার ধারণা আলহামকে কোনো জন্তু হত্যা করেছে। আলহামের ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে তেমনটা ধারণা করাই স্বাভাবিক, কিন্তু কোনো জন্তু প্রাসাদে ঢুকবে কি করে? রাজা ইজলাল হামজালাকে ভিতরে আসার অনুমতি দিলেন। হামজালা ভিতরে প্রবেশ করলো। রাজা ইজলাল বিছানায় আদর্শ হয়ে বসে আছেন। হামজালা রাজাকে এক নজর দেখে নিয়ে বলল, প্রধান পরিচারিকার কাছ থেকে শুনলাম রানী আহলামের ব্যাপারে। ভীষণ দুঃখজনক। আশা করছি আপনি ঠিক আছেন। তা জন্তু কিভাবে প্রাসাদে ঢুকলো? কি করে হত্যা করলো আহলামকে? কিভাবে সম্ভব এটা? ব্যাপারটা ভীষণ অদ্ভুত। গোয়েন্দারা এসে প্রাসাদ পরিদর্শন করেছে, কিন্তু প্রাসাদে কোথাও জন্তুটার কোনো চিহ্ন নেই। আর কি হচ্ছে বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না আব্বুজান, আমি ব্যাপারটা দেখব। রাজা ইজলাল কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। প্রাসাদে জন্তু প্রবেশের ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না তার। বেশ কিছু সময় পর তিনি জিজ্ঞেস করলেন, উত্তরাঞ্চল থেকে এত তাড়াতাড়ি ফিরে এসেছো যে? হামজালা কিছুটা অপ্রস্তুত হলো রাজার প্রশ্নে। হামজালা কি উত্তরাঞ্চলের ব্যাপারে সঠিক তথ্য দেওয়া উচিত? নেকড়েদের একজন হয়ে ভীষণ বিপদে পড়েছে সে। নেকড়ের সম্বন্ধে কিছু বলতে গেলেও তাকে এখন ভাবতে হয়। হামজালা মনে হলো লুকোছাপা করে লাভ নেই। সে বলল, ফিরে না আসে উপায় ছিল না আব্বুজান। আমরা ওখানে গিয়ে এক অদ্ভুত সত্য সম্পর্কে জানতে পেরেছি। কি সত্য? সাহাইরে যে নেকড়ের উৎপাত হচ্ছে ওগুলো কোনো সাধারণ নেকড়ে নয়। নেকড়েগুলো আসলে মানুষ। মানুষরা নেকড়ের রূপ ধারণ করে। রাজা ইজলাল হামজালার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। হামজালার কি মাথা খারাপ হয়ে গেছে? তার মনে হলো হামজালা প্রলাপ বকছে। তিনি রুড কণ্ঠে বলে উঠলেন, আমার সাথে মজা করছো হামজালা? মজা নয় আব্বুজান, বুঝতে পারছি আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি। গতকাল রাতে আমাদের উপর নেকড়েরা হামলা করেছিল। তখন বেশ কয়েকটা নেকড়ে মারা যায়। মারা যাওয়ার পর মৃত নেকড়েরা মানুষ হয়ে যায়। রাজা ইজলাল শিউরে উঠেছেন এসব শুনে। হামজালার বলার ধরনে মনে হচ্ছে না সে মিথ্যা বলছে। এমন মিথ্যা বলারও ব্যক্তিও হামজালা নয়। রাজা ইজলাল স্তম্ভিত হয়ে গেলেন। তবে কি এসব সত্য? এমন অসম্ভব কিছু হওয়া কি আদৌ সম্ভব? কিভাবে? রাজা ইজলাল কথাগুলো বিশ্বাস করেছেন বুঝতে পেরে হামজালা বলল, এমনটা দেখে আমাদের মনে হলো ওখানে থাকা আমাদের জন্য খুব বিপজ্জনক হবে। কারা সাধারণ মানুষ, কারা নেকড়ে আমরা বুঝতে পারবো না। এছাড়া সামন মারা গেছে, আমাদের আরও 2 জন লোক আহত হয়েছে। ভবিষ্যতে আরও কারো মৃত্যুর সম্ভাবনার কথা চিন্তা করে আমরা ফিরে আসতে বাধ্য হলাম। রাজা ইজলাল এসব শুনে স্তব্ধ হয়ে গেলেন। কি বলবেন খুঁজে পাচ্ছেন না। যদি এমন হয় তাহলে তো খুব বিপদ। তিনি জানতে চাইলেন,
এত মানুষরূপী নেকড়ে উত্তরাঞ্চলে কিভাবে এলো জানতে পেরেছো? হামজালার এই প্রশ্নে উত্তর দিতে একদমই ইচ্ছে হলো না, কিন্তু সে যদিও না বলে তবুও কারোর না কারোর থেকে রাজা এটা ঠিকই জানতে পারবেন। তখন তার উপর রাজার সন্দেহ জাগতে পারে। কেন সে এই ব্যাপারটা গোপন করেছিল? হামজালা সন্দেহের কারণ হতে চায় না, তাই সে বলল, নেকড়েগুলো উত্তরাঞ্চলেরই বসবাসকারী মানুষ। আমরা ধারণা করছি নেকড়ের কামড় খাওয়ার ফলে তারা নেকড়ে হয়েছে। রাজা ইজলাল হামজালার বাকি কথা থেকে এ কথাই সবচেয়ে বেশি চমকালেন। বিস্ময়পূর্ণ চোখে তাকিয়ে থেকে বলেন, কি বলছো এসব? হামজালা এর চেয়ে আর বেশি কিছু বলতে চায় না রাজাকে। তাকে এখন এখান থেকে যেতে হবে। হামজালা প্রস্থানের জন্য বলল, আমাকে এখন যেতে হবে আব্বুজান। আশা করছি আপনি রানী আহলামের অকালে চলে যাওয়া শোক কাটিয়ে উঠতে পারবেন। বলে হামজালা বের হয়ে গেল। রাজা ইজলালও ওকে থামালেন না। তার মাথায় যুদ্ধক্ষেত্র বসাচ্ছে নেকড়ের ব্যাপারটা। হামজালা এসব কি শোনালো তাকে? মানুষের নেকড়ে, নেকড়ের কামড়ের ফলে মানুষ নেকড়ে হয়ে যাচ্ছে, এমন কিছু তিনি কখনো শোনেননি। এটা কেমন অভিশাপ নামলো তার রাজ্যে? রাজা ইজলাল এ সময় ওমরের অভাব বোধ করছেন। ওমরের সাথে এ ব্যাপারে আলোচনা করতে পারলে ভালো হতো। ওমরকে তিনি যুদ্ধ বা রাজ্যের এরকম কোনো বিপদে ভরসা করতে পারেন, কিন্তু তার বেয়াদব ছেলে একজন শত্রুর জন্য কথাটা ভাবতে গিয়েও রাগে অস্থির বোধ করলেন রাজা ইজলাল। তিনি ওমরকে একজন বিচক্ষণ মানব মনে করেন, কিন্তু নামিরার জন্য ওমরের যুবরাজ পদ ও রাজপ্রাসাদ ত্যাগের কথা মনে পড়লে তার মনে হয় ওমরের মতো বোকা তিনি আর দেখেননি। দুশ্চিন্তায় রাজা ইজলালের রক্তচাপ বাড়ছে। কী ব্যবস্থা গ্রহণ করবেন তিনি এই নেকড়ে দমনে? যদি নেকড়েরা মানুষ হয় এবং নেকড়ের কামড়ে মানুষ নেকড়ে হয়ে যায়, তবে তো চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেবে না। ইতিমধ্যে ছড়িয়ে পড়েনি তারও কোনো নিশ্চয়তা নেই। রাজা ইজলালের হঠাৎ মনে হলো, রানী আলহামকেও কি তবে কোনো মানুষরূপী নেকড়ে হত্যা করেছে? এর জন্যই কি কোথাও কোনো জন্তুর চিহ্ন পাওয়া যায়নি? রাজা ইজলালের বুক কাঁপে আতঙ্কে। কে সেই মানুষ যে কিনা নেকড়ের রূপ ধারণ করতে পারে? হামজালা নিবাসে ফিরেছে। তার মাথায় ঘুরছে রানী আলহামের মৃত্যুর ঘটনা। ওটা কোনো নেকড়েরই কাজ, কিন্তু কে করলো? সেও ইনিভির ব্যতীত আর কে রয়েছে যার প্রাসাদে তার যাতায়াত রয়েছে? যেই হোক না কেন, তাকে খুঁজে বের করতে হামজালার খুব বেশি সময় লাগবে না। নিবাসে ফিরে হামজালা প্রথমে নিজের শয়ন কক্ষে গেল। ভেজানো দরজাটা ঠেলে খুলতেই চোখে পড়ল ইনিভিরের মুখখানা। সে অবাক হলো। ইনিভির ফিরেছে উত্তরাঞ্চল থেকে। তার মনে ইনিভিরকে ঘিরে সন্দেহের সৃষ্টি হলো। এবার কক্ষের ভিতরে প্রবেশ করে প্রশ্ন করলো, কখন ফিরেছো তুমি? ইনিভির কতকগুলি বেজস নাড়াচাড়া করছিল। হামজালার দিকে না তাকিয়ে উত্তর দিল, গত রাতেই ফিরেছি। এই উত্তরের পর হামজালা বুঝতে একদম অসুবিধা হলো না। তার সন্দেহই ঠিক। রানী আলহামকে অন্য কোনো নেকড়ে নয়, ইনিভিরই হত্যা করেছে। রাগ হলো হামজালার। সে এগিয়ে গেল ইনিভিরের দিকে। সহসা এক হাত চেপে ধরল ইনিভিরের। ইনিভির অবাক চোখে তাকালো। হামজালা ইনিভিরকে টেনে নামালো বিছানা থেকে। ইনিভিরকে নিজের সম্মুখে দাঁড় করিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কেন করলে এটা? কেন করলে? প্রশ্ন দুটোর সাথে কষ্ট মিশে আছে হামজালার। সে কখনো ভাবতে পারেনি ইনিভির রানী আলহামের সাথে এমন করবে। রানী আলহাম তার পরিবার ছিল। ইনিভির শেষমেশ তার পরিবারের এক সদস্যকে হত্যা করলো। হাসি ফুটল ইনিভিরের ঠোঁটে। হামজালার চোখে একইভাবে দৃষ্টি স্থির রেখে পড়ল, আপনি খুব বুদ্ধিমান হামজালা। কি করে বুঝলেন রানী আহলামের হত্যাকারী আমি? তুমি এমন করবে তা একদমই আশা করিনি আমি। কেন করেছো এসব? কি চাও তুমি? নিজের চাওয়া পাওয়া নিয়ে অন্য কাউকে জবাবদিহি করতেই একদমই অপছন্দ করি আমি। হামজালা আজ সত্যিই বাকি দিনের থেকে বেশি রাগান্বিত ইনিভিরের ওপর। ইনিভির এটা কিভাবে পালো? আজ রানী আলহামকে হত্যা করেছে, কাল কি তার পরিবারের অন্য কারোর প্রাণ নেবে? ইনিভির এটা বারবারই করছে। সে সহ্য করবে না। হামজালা আবারও ইনিভিরের এক হাত শক্ত করে আঁকড়ে ধরে পড়ল। ভালোভাবে কথা বলা যাক। বলে সে ইনিভিরকে টেনে নিয়ে বের হয়ে গেল কক্ষ থেকে। এরপর কোনো ভিত্তা কিংবা নিবাস তত্ত্বাবধায়ককে পরোয়া না করে ইনিভিরকে সবার চোখের সম্মুখ থেকে টেনে নিয়ে বের হয়ে গেল নিবাস থেকে। চলে গেল জঙ্গলের দিকে। নিরিবিলি কথা বলার জন্য এই জায়গায় উত্তম। সে জঙ্গলের অনেকটা গভীরে এসে ইনিভিরের হাত ছাড়ল। ইনিভির আশেপাশে তাকিয়ে বলল, এখানে নিয়ে এসেছেন কেন? নেকড়ে হামজালা কি তার মনিবের সাথেই লড়াই করতে চায়? চুপ করো। কিসের মনিব? এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। ভদ্রভাবে কথা বলুন হামজালা। আপনি কার সামনে চিৎকার করছেন?
আমি ইনভির, চাইলে এই মুহূর্তে আপনার কণ্ঠ সারা জীবনের জন্য স্তব্ধ করে দিতে পারি। সুতরাং ভদ্রভাবে কথা বলুন। রানী আহলামকে কেন মেরেছো? তার মৃত্যুই প্রাপ্য ছিল, আমি শুধু সেটাকে প্রাপ্তির রূপ দিয়েছি। সে তোমার কি ক্ষতি করেছিল? কোনো ক্ষতি করিনি, কিন্তু তার মৃত্যু হওয়াই ছিল। এবার থামো ইনিভির, যথেষ্ট করেছো তুমি। বহু মানুষের জীবন ধ্বংস করে দিয়েছো, তাদের নিজ সত্তা কেড়ে নিয়ে নেকড়ে বানিয়েছো। এবার থামো, তোমার কাছে হাত জোর করছি। হামজালা সত্যি সত্যি ইনিফিরের সম্মুখে হাত জোর করলো, কিন্তু ইনিফির অনড় কণ্ঠে বলল, থামবো বলে এখানে আসিনি। যদি থামার হতো তাহলে আমি এই সাহাইরের মাটিতে পানি রাখতাম না। হামজালা নিজের ধৈর্য হারিয়ে ফেলল। এই মেয়েটা সমগ্র শাহির ও তাকে নিয়ে মজা করছে। সে অকস্মাৎ ইনিভিরকে থাপ্পড় মেরে বসলো। ইনিভির এমন কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না। হামজালা তাকে থাপ্পড় মারতে পারে এমন কিছু কশিনকালও ভাবেনি সে। অনড় চোখে তাকালো হামজালার দিকে, রাগে ফুঁসে উঠল। তার মাঝে নেকড়ে সত্তাটা জাগ্রত হতে নিলেই হামজালা জড়িয়ে ধরল ইনিভিরকে। ইনিভিরের মাথাটা দৃঢ় হাতে বুকে চেপে রেখে বলল, দয়া করে থামো ইনিভির, থামো। আমি এসব আর সহ্য করতে পারছি না। হামজালার দু গালপে উষ্ণ অশ্রুর স্রোত নামলো। ইনিভিরের ক্রোধ নিবারণ হলো না। সে ভীষণ জোরে ধাক্কা মারল হামজালাকে। হামজালা দূরে ছিটকে গিয়ে ধাক্কা খেলো গাছের সঙ্গে, এরপর পড়ে গেল মাটিতে। ইনিভির চোখের পলকে হামজালার কাছে চলে এলো। হামজালার গলা চেপে ধরে দাঁড় করালো ওকে। এরপর মাটি থেকে হামজালার পা কিছুটা উপরে তুলে ওকে গাছের সাথে চেপে ধরলো। হামজালা ইনিভিরের হাত সরিয়ে দিতে চাচ্ছে গলা থেকে, কিন্তু ইনিভিরের হাতটা শক্ত হয়ে গলায় আটকে গেছে তার গলায়। দম বন্ধ হয়ে আসছে হামজালার। ইনিভির রুক্ষ স্বরে বলল, ইনভিরের গায়ে হাত তুলছো? এত স্পর্ধা! আমি চাইলে এই মুহূর্তে তোমার দেহ থেকে হাত ছেড়ে নিতে পারি, কিন্তু সেটা করব না। ইনিভির হামজালার গলা থেকে হাত সরিয়ে নিল। হামজালা পড়ে গেল মাটিতে, গলা ধরে কাশতে লাগলো। শুকর করো, তোমাকে কেবল নেকড়েই বানাতে পেরেছি। নিজের অনুগত করে রাখলে তুমি আমার কথায় উঠবস করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তোমাকে কেন জানো বাকিদের মতো নিজের অনুগত করতে পারছি না। হামজালা গলায় হাত বুলাতে বুলাতে উঠে দাঁড়ালো। ইনিভিরের দিকে তাকাতে এখন তার বুকে যন্ত্রণা হচ্ছে। ধরে আসা গলায় বলল, তুমি দিন দিন বড্ড অচেনা হয়ে যাচ্ছ ইনিভির। আমি কখনো আপনার চেনা ছিলামই না। ইনিভিরের মুখ থেকে এই কথা শুনে হৃদয়ের ব্যথা আরও তীক্ষ্ণ হলো হামজালার। সে বলল, হয়তো তাই চেনা ছিল না, কিন্তু আমি তো তোমায় চিনি ভেবেছিলাম, সেই তোমাকেই ভালোবেসেছিলাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি আমায় ভালোবাসো বা বেসেছিলে কখনো? সত্যিটা বলবো? ইনিভিরের মুখে তাকিয়ে হামজালা মনে হলো উত্তরটা সে জানে। সে জানি উত্তরটা এমন হোক। সে ইতিবাচক উত্তর আশা করেছিল। যে ইনিভিরের মুখে বলা সত্যটা সহ্য করতে পারবে না, তাই বলল, মিথ্যেটাই বলো। না থাক, সত্যিটাই বলছি। আপনাকে ভালোবাসি না, কখনো বাসিওনি। হৃদয়ে বিষাদ জমে অন্ধকার হয়ে আসে হামজালার। অসহ্য এক যন্ত্রণায় পিষ্ট হয় অন্তকণ। কথাটা সহ্য করার চেষ্টা করে বলল, বিয়ে করেছিলে কেন তাহলে? যাতে রাজপ্রসাদে আমার যাতায়াতটা সহজ হয়, যেন আপনার পরিবারের সবার সাথে মিশাটা সহজ হয়। দয়া করে এখান থেকে চলে যাও, নইলে যা ঘটানো উচিত নয় তেমন কিছু ঘটিয়ে ফেলতে পারি। যাও। ইনিভির আর কিছু না বলে চলে গেল। কষ্ট ও রাগে খুব জোরে চিৎকার করতে ইচ্ছে করছে হামজালার, কিন্তু পারল না। অসহায়ত্বে হাঁটু মুড়ে বসে পড়ল সে। ইনিভির যতটা কষ্ট দিল তাকে, এমন কষ্ট আর কখনো কারোর থেকে পায়নি। কাজেমাকে গোসল শেষে নিজের একটা পোশাক পরতে দিল নামিরা। এরপর ভিত্তাদের বলে কাজিমাকে খাবার দিতে বলল। কাজিমা সব খাবার খুব দ্রুত খেয়ে শেষ করলো। সে খাচ্ছিল ভীষণ ক্ষুধার্তের মতো। নামিরাত দেখে মায়া লাগছিল, তবে মেয়েটাকে সে কিছু সন্দেহের দৃষ্টিতে দেখছে। মেয়েটা সম্ভবত নেকড়ে নয়, সে একজন ভিত্তাকে দিয়ে কাজিমার শরীর পরীক্ষা করিয়েছে। কোনো কামড়ের ক্ষত পাওয়া যায়নি, কিন্তু মেয়েটার অন্য কোনো উদ্দেশ্য তো থাকতে পারে। তাই নামিরা সাবধানতা অবলম্বন করছে। নিজের হাতের কাছে তরবারি রাখছে, যাতে আচমকা কোনো বিপদ থেকে সহজে সুরক্ষা পেতে পারে। কাজামার খাওয়া শেষ হলে নামিরা তাকে আলাদাভাবে কথা বলার জন্য নিয়ে গেল। মেয়েটার সাথে কথা বলে সে জানতে পারল মেয়েটা এতদিন ভীষণ কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছে। নেকড়ের আক্রমণের ভয়ে সে ঘরের পাতালে লুকিয়ে থাকতো, বাইরে বের হতো না। কখনো যদি ক্ষুধার্তরে সামান্য খাবারের জন্য দিনের বেলা বের হতো, তাও সবার চোখের আড়ালে রাখতো নিজেকে। তার ভয় হতো ওই নেকড়েগুলো যদি তাকে দেখে, তবে হয় তাকে নিজের একজন বানাবে, না হয় নিজের খাদ্য বানাবে। নেকড়েদের
থেকে ওভাবে নিজেকে গোপন রেখে চলার জন্যই মেয়েটার এমন করুণ দশা হয়েছে। কাজেমা নামিরাকেও জানালো সে এক বৃদ্ধা দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করত। ওই বৃদ্ধা লোকটার মুখে সে প্রথম শুনেছিল নেকড়েগুলোর আসলে মানুষ। সে কথাটা প্রথমে বিশ্বাস করেনি, তবে একটা সময় সে বিশ্বাস করেছিল। অদ্ভুত একটা বিশ্বাস জন্মে গিয়েছিল লোকটার কথার উপর। সে বৃদ্ধ লোক একদিন কেন নেকড়েগুলোকে তার মানুষ বলে মনে হয় এ সম্পর্কে বিস্তারিত বলেছিল। কাজেমা সেই মনিব অনেকদিন ধরেই ইনাল রাজ্যে ছিল। সেখানে সে লোকমুখে শুনেছিল মানুষ নাকি সাধনা করে নেকড়ের রূপ নিতে পারে। নেকড়েরূপী ওই মানুষগুলো কামড় খেলে সাধারণ মানুষও নাকি ওই অভিশপ্ত নেকড়েতে পরিণত হবে। কাজেমা তার মনিবের ওই কথাগুলো বিশ্বাস করেছিল এবং একটা সময় লোকটার কথা যে সত্য সেও প্রমাণ পেয়েছে। নামিরা জিজ্ঞেস করলো, তোমার সেই মনিব কোথায় এখন? সে কি বেঁচে আছে? নামিরার ভীষণ খারাপ লাগছে কাজেমার জন্য। মেয়েটা নিজের পরিবার, নিজের পরিচিত সবইকে হারিয়ে খুব কষ্টের মাঝে বেঁচে আছে। কাজেমা কাঁদতে কাঁদতে বলল, কাজেমাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না নামিরা। কাজেমার মাথায় হাত রাখলো সে, বলল, কেঁদো না। দোরগোড়ায় কারোর উপস্থিতিতে সেদিকে তাকালো নামিরা ও কাজেমা। ওমরকে দেখে নামিরা উঠে এলো আসন থেকে। ওমরের কাছে এসে বলল, মেয়েটার শরীরে কামড়ের ফলে তৈরি হওয়া কোনো ক্ষতের দাগ নেই, এর মানে মেয়েটা নেকড়ে নয়। বলেছি। নামিরা ওমরকে সব বলল যা কাজেমা তাকে বলেছে। ওমর ইনাল রাজ্যের নামটা শুনে অবাক হলো। এই রাজ্যের কথা শুনে দুজনের নাম স্মরণে এলো তার। প্রথমে আলতান ও দ্বিতীয়জন ইনিভির। আলতান কেন ইনাল রাজ্যে গিয়েছিল সেই বিষয়টা পরিষ্কার, কিন্তু ইনিভের কেন 1 বছরের জন্য ইনাল রাজ্যে গিয়েছিল সেই বিষয়টা খটকাযুক্ত। চিকিৎসাবিদ্যার উন্নতি লাভের জন্য ইনাল রাজ্যে গিয়েছিল এই কথা ওমর বিশ্বাস করে না। ইনাল রাজ্যের নাম শুনে তার কেন মনে হচ্ছে ইনিভের নেকড়ে ব্যাপারটা সাথে কোনো একটা সম্পর্ক রয়েছে। আগে শাহিরে নেকড়ে ছিল না, যখন থেকে রাজ্যে নেকড়ে নিয়ে কথা ছড়ালো সেটা ইনিভের শাহিরে আসার পর থেকেই ছড়িয়েছে। ওমরের মাথায় চিন্তাগুলো কেমন জট পাকিয়ে যাচ্ছে। আসলে কি এসবের সাথে চিকিৎসক ইনিভারের কোনো সম্পর্ক আছে, নাকি তার সন্দেহ ভিত্তিহীন? কি ভাবছেন? ওমরকে ভাবনা নিমগ্ন লক্ষ্য করে বলল নামিরা। ওমর প্রশ্নের উত্তর না দিয়ে বলল, কোথায়? এই মাত্রই তো ফিরলেন। ওমর নামিরার কথা না শুনেই চলে গেল। অবাক হলো নামিরা। কোন কথাটা শুনে রাজকুমার এত তড়িঘড়ি করে চলে গেল? কোথায় গেল? আশ্চর্য তো। হামজালার নিবাসে ভিত্তরা ওমরকে দেখে কনিশ করলো। ওমর বৈঠক কক্ষে যেতে যেতে বলল, এক ভিত্তা শয়ন কক্ষে গিয়ে ইনিভিকে ওমরের আসার খবর জানালো। ইনিভি জঙ্গল থেকে ফিরে বিশ্রাম নিচ্ছিল। ওমরের আসার খবর কিছুটা চিন্তিত হলো সে। ওমর এসেছে সেটা চিন্তার বিষয় নাই, কিন্তু তাকে কেন ডাকছে, কি হয়েছে আবার? ইনিভির মনে চিন্তা নিয়ে উপস্থিত হলো বৈঠক কক্ষে। ওমরকে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, কেমন আছেন দ্বিতীয় রাজকুমার? পূর্বের সাক্ষাৎগুলো ওমরের সাথে একটু বেশি রুক্ষ আচরণ করে হাসি উপহার দিয়ে কিছুটা ভোলানোর চেষ্টা করলো ইনিভির। সম্ভবত দ্বিতীয় রাজকুমার তার চেষ্টাকে গ্রাহ্যই করল না। ওমর গম্ভীর গলায় উত্তর দিল। ইনিভির ওমরের বিপরীতে বসে অবাক গলায় বলল, কি সত্য? মনে মনে হাসলো ইনিভি, যার মাধ্যমে শাহিরে নেকড়ের জন্ম। তাকে আলাদা করে কেউ কি বলবে, তবে ওমর হঠাৎ তাকে এই প্রশ্ন কেন করছে? চিন্তা কিছুটা ভালো তার। বলো, বলেছে গত রাতে আপনাদের উপর নেকড়ের দল হামলা করেছিল, নেকড়েগুলো নাকি মানুষ এই কথাও বলল। আরও বলেছে নেকড়ের কামড় খেয়ে নাকি সাধারণ মানুষও নেকড়ে হয়ে যায়। ওমর খেয়াল করলো ইনিভির কথাগুলো খুব নির্বিকারভাবে বলছে, তার মাঝে কোনো শঙ্কা নেই, অথচ কিছুটা শঙ্কা থাকাই যেন বাঞ্ছনীয় ছিল। প্রশ্ন করলো ওমর। এনিভি চমকে তাকালো এবার ওমরের দিকে। ওমর কিভাবে জানলো সে ইনাল রাজ্যে গিয়েছিল? হঠাৎ এই প্রশ্নই বা কেন করছে? না, ওমরের মতিগতি খুব একটা ভালো লাগছে না তার। ওমর কি তার ব্যাপারে কিছু জেনে গেল? হামজালা কি তার উপর রাগ করে কিছু বলে দিয়েছে তার সম্পর্কে? কিন্তু হামজালা তো তার ইনাল রাজ্যে যাওয়ার ব্যাপারে কিছুই জানে না। ওমর জানলো কিভাবে? জেনে থাকলেও এভাবে জিজ্ঞেস কেন করছে? ইনিভির বুঝতে পারছে না কি করা উচিত তার। অস্বীকার করবে নাকি স্বীকার? ইনিভি সত্যই স্বীকার করলো।
হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিল? চিকিৎসা বিদ্যায় উন্নতি করার জন্য। মিথ্যা বলায় আপনি খুব পারদর্শী চিকিৎসক ইনিবীর। আপনার দু চোখ একদম অবিচল। আপনার কথা বুঝতে পারছি না রাজকুমার। কে আপনি? ওমরের প্রশ্ন ইনিফিরের মনে কিছুটা ভয় জাগ্রত করলো। ওমর কি সত্যি তার ব্যাপারে কিছু জেনে গেল? ইনিফির বলল, আমি কে সেটা আপনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ জানি, হয়তো ভুল জানি। সম্পূর্ণ আপনাকে হয়তো জানি না। কি বলতে চান আপনি? চিকিৎসাবিদ্যায় উন্নতি লাভের জন্য ইনাল রাজ্যে যাননি আপনি। ইউনাম চিকিৎসার জন্য সবচেয়ে সমৃদ্ধ। ইউনামের চিকিৎসকদের চিকিৎসাবিদ্যার জন্য ইনাল রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন থাকার কথা নয়। কেন গিয়েছিলেন সত্যি বলুন। আমি ইতিমধ্যেই আপনাকে বলেছি, একই উত্তর আমি দুবার দেব না। একজন লোক বলেছে ইনাল রাজ্যে নেকড়ের রূপ পাওয়ার জন্য মানুষ কঠোর সাধনা করে। আর আমারও মনে হয় লোকটার কথা খুব একটা ভুল নয়। আলতানো ইনাল রাজ্যে গিয়ে অতি প্রাকৃত শক্তির অধিকারী হওয়ার সাধনা সম্পর্কে জেনেছিল এবং ফিরে এসে সেই মোতাবেক হৃৎপিণ্ড উৎসর্গের মতো জঘন্য একটা কাজ শুরু করেছিল। মনে হয় ইনাল রাজ্য এসব খারাপ সাধনার জন্য ভালোই প্রসিদ্ধ। আপনি কিছু জানেন এ ব্যাপারে? জানেন কিভাবে সাহাইরে নেকড়ে ছড়ালো? ইনিফের হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওমর কার কাছে শুনলো এসব? এতক্ষণ সে এতটা ভয় পায়নি, কিন্তু এখন তার ভয়ের মাত্রা বাড়ছে। সে সেই বিশেষ রাতটার প্রতীক্ষা করছে, চায় না সেই রাতের আগে তার পরিচয় প্রকাশ পাক। যদি জানাজানি হয়ে যায় সে একজন নেকড়ে, তাহলে তাকে বন্দি করা হবে, আর এরপর খুবই দ্রুত হয়তো মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে। এত ঝামেলা সে চায় না। সেই রাতটা আসুক, সেই রাতেই সবাই একসঙ্গে জানবে তার পরিচয়। সে নিজে জানাবে। মনে মনে কিছুটা ঘাবড়েলো। ইনিফির বাইরে নিজেকে কঠিন রেখে বলল, আমি বুঝতে পারছি না আপনি এসব আবোল তাবোল কথা আমাকে কেন বলছেন। আমি এসব কিছুই জানি না। আমাকে এসব অসংলগ্ন প্রশ্ন করা বন্ধ করুন। ওমর নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে গেল। তরবারি বের করে আচমকা সেটা তাক করলো ইনিফিরের গলায়। বিস্ময়ে চোখ বড় করে ওমরের দিকে তাকালো ইনিফির। আশঙ্কিক ওমরের এমন ব্যবহারে সে ঘাবড়ে গিয়েছে। রাগে দাঁতে দাঁত লেগে আসে তার। রাগত স্বরে চাপাভাবে সে ডাকলো ওমরকে। দ্বিতীয় রাজকুমার। আমার সামনে মিথ্যা বলা থেকে বিরত থাকুন, কারণ আমি আপনার মিথ্যা খুব ভালোভাবে ধরতে পারি। তাই সত্যিটা বলুন চিকিৎসক ইনিভের। বলুন আপনি জড়িত সাহাইরের নেকড়ের ব্যাপারটার সাথে। আপনি আসার পর থেকেই এসব শুরু হয়েছে। সাহাইরে নেকড়ে ছড়ানোর জন্য আপনি দায়ী। ইনিফির দু চোখে হিংস্র রাগের স্ফুলিঙ্গ। রাগে ভারী নিঃশ্বাস পড়ছে তার। কঠিন কণ্ঠে বলল, তরবারি সরান দ্বিতীয় রাজকুমার। আপনার স্পর্ধা কি করে হয় যুবরাজের স্ত্রীর গলায় তরবারি ধরার? সরান বলছি। দ্বিতীয় রাজকুমারের স্পর্ধা বরাবর কিছুটা বেশি। অপরাধীদের ক্ষেত্রে স্পর্ধা আরো বেশি দেখাতে হয়। অপরাধী? আমি? কাকে কি বলছেন? এখনই তরবারি সরান। অমত তরবারি সরালই না, বরং তরবারি আরো নিকটতর করলো ইনিফিরের গলায়। সত্যি বলুন, কেন ইনাল রাজ্যে গিয়েছিলেন? দরজে এসে দাঁড়াতেই ভিতরের দৃশ্যটা দেখে চমকে উঠল হামজালা। ওমর ইনিফিরের গলায় তরবারি ধরে আছে, আর ইনিফিরের হিংস্র দৃষ্টি ওমরের উপর। ওমর কেন ইনিফিরের গলায় তরবারি ধরে আছে? কি হয়েছে এখানে? কি হচ্ছে এসব? দোরগড়া থেকে প্রায় চেঁচিয়ে বলে উঠল হামজালা। ইনিফির ও ওমর হামজালার কণ্ঠস্বর শুনে তাকালো। ইনিফির হামজালাকে দেখা মাত্রই ওমরের ব্যাপারে জিজ্ঞেস করলো। দেখুন যুবরাজ, আপনার ভাই বিনা কারণে আমার সাথে কেমন আচরণ করছে। হামজালা এগিয়ে এলো ওমর ও ইনিফিরের কাছে। ওমরের হাত থেকে তরবারিটা কেড়ে নিল। এরপর ভাইয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? কেন এরকম করছো ইনিবের সাথে? হামজালা, তোমাকে দুঃখের সাথে বলছি, তুমি জীবন সঙ্গী হিসেবে আবারও একজন অনুপযুক্ত মানুষকে পেয়েছো। এই মেয়েটা স্বাভাবিক নয়। এই মেয়েটা একটা মিথ্যেবাদী। এই মেয়েটা। ওমর, ইনিভিরকে সম্মান দিয়ে কথা বলো। ও তোমার ভাতৃবধূ। সম্মান দিয়ে কথা বলো ওকে। আমি তাকে অসম্মান করছি না। আমি শুধু তোমাকে তোমার স্ত্রীর ব্যাপারে জানাচ্ছি। আমার মনে হচ্ছে আমরা তাকে সম্পূর্ণ চিনি না। উত্তরাঞ্চল থেকে যে মেয়েটা আমাদের সাথে এসেছে, সেই মেয়েটা বলেছে ও যার নিবাসে পরিচারিকা ছিল সেই লোক একজন ইনাল রাজ্যের বাসিন্দা ছিল। সেই লোক সেখানে থাকাকালীন শুনেছে ইনাল রাজ্যে মানুষ সাধনা করে নেকড়ের রূপ পেতে পারে। তোমার স্ত্রীও ইনাল রাজ্যে গিয়েছিল, সেখানে 1 বছর থেকেছে।
হামজালা ইনিফের দিকে তাকালো। তার কিছুই জানা নেই ইনাল রাজ্য সম্পর্কে, তবে ওমরের কথাবার্তা শুনে সে বুঝতে পেরেছে ওমর নেকড়ের ব্যাপার নিয়ে ইনিফিকে সন্দেহ করছে। ইনিফির তার ক্ষতি করেছে, এমনকি তাকে ভালোবাসে না সে কথাও অকপটে স্বীকার করছে। হামজালা চাইলে এর বিরুদ্ধে সবটুকু শোধ নিতে পারে, ওমরকে বলে দিতে পারে ইনিফিরের সত্যটা, কিন্তু ইনিফিরের প্রতি তার এখন একটা হৃদয়ের টান রয়েছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের সুরক্ষিত থাকা। যদি সে ইনিফিরের ব্যাপারে সবাইকে বলে দেয় তাহলে ইনিফিরও তার ব্যাপারে সবাইকে বলে দেবে, আর সবাই যদি জেনে যায় সে একজন সাধারণ মানুষ নয়, একজন নেকড়ে, তাহলে তার নিশ্চিত মৃত্যু হবে। তাই ইনিফিকে এখন ওমরের থেকে রক্ষা করতে হবে, তার নিজেকে রক্ষা করার জন্য। হামজালা ওমরের দিকে তাকালো। তুমি কিভাবে জানলে ইনিভির ইনাল রাজ্যে গিয়েছিল, সেখানে 1 বছর থেকেছে? এ ব্যাপারে তো আমাকেও বলেনি কখনো। ওমর হামজালাকে বলল না, সে ইউনামে লোক পাঠিয়েছিল ইনিফিরের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। সে কথা কাটিয়ে নিল। কিভাবে জেনেছি সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হলো চিকিৎসক ইনিভির ইনাল রাজ্যে গিয়েছিল। তো এতে কি প্রমাণ হয়? হামজালা, নেকড়ের ব্যাপারটাও ইনাল রাজ্যের সাথেই জড়িত। এছাড়া আলতারও আমাকে বলেছিল চিকিৎসক ইনিভির স্বাভাবিক নয়। চিকিৎসক ইনিভির অনেক আগে থেকে জানতো আলতানি পদ্ম সরোবরের খুনি, অথচ আমরা কেউই তা বুঝতে পারিনি। সে কিভাবে জানলো? চিকিৎসক ইনিভির সব জেনে শুনেও কাউকে কিছু জানায়নি, অথচ জানানোটাই স্বাভাবিক ছিল। এছাড়া আলতান যখন রাজবন্দিশালায় ছিল, চিকিৎসক ইনিভির ওর সঙ্গে দেখা করে বলেছিল আলতানের মাংসের স্বাদ গ্রহণ করার আক্ষেপ তার সারা জীবন থেকে যাবে। এমন ভয়ঙ্কর একটা কথা কেন বলেছিল? একজন স্বাভাবিক মানুষ এমন কথা বলবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে ওমর, কি বলছো এগুলো? ইনিভিরকে তোমার কি মনে হচ্ছে? ভুল ভাবছো তুমি। ইনিভির একদম স্বাভাবিক একজন মানুষ, ও আমার স্ত্রী, আমি ওর সম্পর্কে সবচেয়ে ভালো জানি। আর আলতান কি আসলেই এসব বলেছে তোমাকে, নাকি তুমি বানিয়ে বানিয়ে ওর সম্পর্কে এসব বলছো? জালা, তোমার মনে হচ্ছে আমি তোমাকে বানোয়াট কথা বলছি? তার সম্পর্কে মিথ্যা বলে কি লাভ আমার? ভুল বোঝো না আমাকে, আমি এভাবে বলতে চাইনি, কিন্তু তোমার স্ত্রীর সম্পর্কে তোমাকে এসব আগে বলিনি, কারণ ভেবেছিলাম তুমি কষ্ট পাবে, মানবেও না। কিন্তু আজ আমি বলতে বাধ্য হলাম, চিকিৎসক ইনিভির অবশ্যই সন্দেহভাজন। তার অবশ্যই নেকড়ের ব্যাপারটার সাথে সম্পর্ক রয়েছে। আগে তো সাহাইরের নেকড়ের অস্তিত্ব ছিল না। যখন নেকড়ের উৎপাত শুরু হলো, সেটা চিকিৎসক ইনিভির আসার পরেই শুরু হলো। তেমন হলে তো বলতে হয়, নামিরা আসার পরেও শুরু হয়েছে। নিজের স্ত্রীর কথা কেন বলছো না? ওমর অবাক হচ্ছে হামজালার আচরণে। সে ভাবতে পারেনি নামিরাকে নিয়ে এমন প্রশ্ন তুলবে হামজালা। ওমর বলল, কারণ নামিরা কখনো ইনাল রাজ্যে যায়নি, ও এসবের সাথে সম্পর্কিত নয়। যদি হতো আমি নিশ্চয়ই বুঝতে পারতাম। আমি ওকে খুব ভালোভাবে জানি, কিন্তু তুমি হয়তো নিজের স্ত্রীকে ভালোভাবে চেনো না, কিংবা চিনেও চিনতে চাচ্ছ না, বা এমনও হতে পারে অন্য কাউকে চেনাতে যাচ্ছ না। হামজালার দিশাহারা লাগছে। কি করবে সে? ইনিফের প্রতি ওমরের সন্দেহটা গাঢ়ভাবেই জন্মেছে। এই সন্দেহ হয়তো টলানো সম্ভব নয়। ওমর ভাবছে সে ইনিফের সম্পর্কে সব জেনেও চুপ রয়েছে, সত্যটা জানাচ্ছে না। হ্যাঁ, এটাও সত্য ধারণা ওমরের। সে সব জানে এবং সে চাচ্ছে ওমরকে সমস্ত সত্যটা জানাতে, কিন্তু তেমন হলে তার নিজের মৃত্যুর প্রহর গুনতে হবে, তাই সে পারবে না। কিন্তু এখন কি বলবে সে ওমরকে? ভয় হচ্ছে তার, কি হতে চলেছে সামনে। ওমরের দিকে তাকালো হামজালা। ওমর আর কিছু বলার সুযোগ দিল না হামজালাকে। হামজালার হাত থেকে নিজের তরবারি নিয়ে বের হয়ে গেল। হামজালায় ভীষণ অসহায় বোধ হচ্ছে। ওমরকে সে জানাতে পারছে না সত্যটা, উল্টো নিজের কথার মাধ্যমে ওমরকে আঘাত দিয়েছে। পৃথিবীটাই এখন অসহ্য লাগছে তার কাছে, তিক্ত লাগছে। ইনিফির হামজালার কাছে এগিয়ে গেল। হামজালা তাকালো ইনিফিরের দিকে। ইনিফির কিছু বলতে উদ্যত হলেই হামজালা না শুনে বের হয়ে গেল। প্রায় দৌড়ে বের হলো নিবাস থেকে। ভিত্তারা বিস্ময় নিয়ে দেখছিল তাকে। এতক্ষণ তারা যেভাবে কথা বলছিল তাতে ভিত্তাদের এমন দৃষ্টি বিস্ময়কর নয়। নিবাসের বাইরে বের হয়েই ওমরকে চোখে পড়ল। ওমর, ডাকলো হামজালা। ওমর ডাক শুনে দাঁড়ালো। হামজালা দৌড়ে এলো ওমরের কাছে। ওমর তার নেকড়ে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েও এখনও পর্যন্ত কিছুই বলেনি তাকে, আর এটা তাকে আরও চিন্তিত করে তুলছে। সে এমনটা আর সহ্য করতে পারছে না, তাই নিজে ওমরের সাথে কথা বলতে চাচ্ছে। ওমরের সামনে এসে থামলো হামজালা, খানিক ইতস্ত করে বলল, ইনিভিরকে নিয়ে এতক্ষণ কথা বললে, আমার ব্যাপারে কিছু বলার নেই তোমার? কষ্টে দম বন্ধ হয়ে এলো ওমরের। হামজালার সম্পর্কে মনে যে কঠিন সত্য স্থাপিত হয়েছে তা তাকে ক্ষণে ক্ষণে বিষাক্ত অনুভূতির স্বাদ দিচ্ছে। সে মনে করতে চাচ্ছে সবটা মিথ্যা, কিন্তু হামজালা বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে মিথ্যা নয়, সত্য।
একজন নেকড়ে মানবের সাথে কি করা উচিত তার, বাকিদের সাথে যে আচরণ করতে পারবে তা তো নিজের ভাইয়ের সাথে করা সম্ভব নয়। হামজালাকে সে অত্যন্ত ভালোবাসে। নিজের জন্মলগ্ন থেকে যাকে কাছে পেয়েছে সে চির আপন মানুষের অন্য কোনো সত্তা মাত্র হৃদয় ছেদন হয়। হামজালা দেখল ওমরের দু চোখ জলে ভরে গেছে, তার দু চোখও ভিজে উঠল সহসা। সে একবার চারপাশে চোখ বুলালো, কেউ নেই আশপাশে। জায়গাটা নিরাপদ দেখে হামজালা এবার ওমরের দিকে তাকিয়ে পড়ল। ঠিকই ভাবছো তুমি, আমিও উত্তরাঞ্চলে দেখা নেকড়েগুলোরই অনুরূপ এখন। হামজালা কেঁদে ফেল। জানি না কেন এমন হলো, কেন এত কঠিন শাস্তি পেতে হলো আমাকে। যখনই ভাবি আমি আমার স্বাভাবিক একজন মানুষ নই, হৃদযন্ত্রটা অবশ হয়ে আসে। আমি তোমাকে বোঝাতে পারছি না কতটা কষ্টে দিন পার করছি, কতটা যন্ত্রণাদায়ক এটা। হামজালার মুখ থেকে এমন কষ্টপূর্ণ কথা শুনে ওমরের কষ্টের প্রখরতা আরও বাড়ছে। সে বেদনা বিহ্বল দুটি আঁখি মেলে আছে হামজালার দিকে। হামজালা বলল, একজন নেকড়ে এটা জেনে কি তুমি আমায় ঘৃণা করছো অমর? প্রশ্নটা করতে গিয়ে কণ্ঠ কেঁপে উঠল হামজালার। এমন একটা প্রশ্ন করতে হবে তা কখনো ভাবিনি। ওমর হামজালাকে জড়িয়ে ধরল। হামজালা ওমরের বুকের ছটফটানো টের পাচ্ছে, এতে কেবল ভালোবাসাই আছে, বিন্দুমাত্র অন্য কিছু নেই। ওমরের গভীর গলায় স্বর কানে এলো, তোমাকে অত্যন্ত ভালোবাসি হামজালা, এই জঘন্য প্রশ্নটি করো না। করতে চাইনি, কিন্তু ভাগ্য আমাকে বাধ্য করলো। আমার ভাগ্য কেন এত নিষ্ঠুরতা করলো অমর? হামজালার কথাগুলো হৃদয়ে দুশ্র মুছে দিচ্ছে কষ্টে। হামজালাকে ছেড়ে দিল ওমর, অভয় দিয়ে বলল, চিন্তা করো না, সব কিছু স্বাভাবিক হবে আবার। সত্যি কি হবে? আমি জানি না আমার পরিণতি কি। এখনো পর্যন্ত আমি নিজের নিয়ন্ত্রণে আছি। উত্তরাঞ্চলের মানুষরা কিন্তু নেই, থাকলে তারা কখনো আমাদের উপর আক্রমণ করতো না। তারা কারো নির্দেশ অনুযায়ী চলছে। যদি আমিও তাদের মতো হই, যদি কখনো দেখো আমি মানুষের ক্ষতির কারণ, তবে কি তুমি আমায় হত্যা করবে? ওমর হামজালার প্রশ্নটা সহ্য করতে না পেরে পেয়ে চিৎকার করে বলল, চুপ করো। তার উচ্চস্বরে শুনে একজন ভিত্তা উকি দিল নিবাসের সদর দরজা দিয়ে। ওমরের সেদিকে চোখ পড়তেই ভিত্তাটি আড়াল হয়ে গেল। ওমর এবার স্বাভাবিক স্বর বজায় রেখে বলল, তেমন পরিস্থিতি কখনো হওয়ার আগে আমি চাইবো আমার মৃত্যু হোক। আমি বাঁচতে চাই ওমর, বাঁচতে চাই। আমি তোমার কিছু হতে দিব না, তুমি মানুষের ক্ষতির কারণ হবে না। তুমি হামজালা, যতই তোমার মাঝে একটা নেকড়ে সত্তা জন্ম নিক না কেন, তুমি মানুষের ক্ষতি করতে পারবে না। হামজালা ওমরকে বলতে পারল না ইতিমধ্যে সে মানুষের ক্ষতির কারণ হয়েছে, মানুষের প্রাণ কেড়েছে। যদিও এখন নিজেকে নিয়ন্ত্রণ করা শেখেনি, এখন নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জনের পর নতুন ভয়, ইনিফিরের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারবে কি না। তোমাকে কামড়ানো সেই নেকড়েটাকে হামজালা, চিকিৎসক ইনিভির? চমকে উঠল হামজালা, বর্ত চোখে তাকালো ওমরের দিকে। ওমর এত কিছু কেবল নিজের ধারণা থেকে কিভাবে বলেছে? ওসব ধারণাগুলোই সত্য। নিজের সম্পর্কে বলল ইনিভিরের সম্পর্কে, ওমরকে বলতে পারবে না হামজালা। নিজের ভালোর জন্যই। হামজালা বলল, এটা কি বলছো? ইনিভির কেন সেই নেকড়ে হতে যাবে? ভুল ভাবছো তুমি। ইনিভিরের সাথে নেকড়ের কোনো সম্পর্ক নেই। ওমর বিশ্বাস করতে পারলো না হামজালার কথা। তার বারবার মনে হচ্ছে হামজালা মিথ্যা বলছে। ইনিভিরের সাথে নেকড়ের ব্যাপারটা সম্পর্কিত। হামজালা সব যেন সত্য গোপন করার চেষ্টা করছে, কিন্তু কেন? ওমরের মনে হচ্ছে ইনিভিরের 1 বছর ইনাল রাজ্যে গিয়ে থাকার পিছনের কারণ নেকড়ের সত্তা লাভ, কিন্তু ব্যাপারটা কিছুটা খটকাও যুক্ত। যদিও ইনিভির ইনাল রাজ্যে গিয়ে নেকড়ের সত্তা লাভ করে, তবে ইউনামে কেন শাহিরের মতো নেকড়ে ছড়ালো না? ইনাল রাজ্য থেকে ফেরার পর তো ইউনামে কাটিয়েছে ইনিভির প্রায় কয়েকটা বছর। ইউনামে কেন নেকড়ে ছড়ায়নি তাহলে? আরও একটা ভাবনার বিষয় রয়েছে, ইনিভির তো রাজধানীতে থাকে। স্বাভাবিক বিবেচনায় রাজধানীতেই প্রথমে নেকড়ে ছড়ানোর কথা, কিন্তু ছড়িয়েছে উত্তরাঞ্চল ও হান্দেতে। সে শাহিরে নেকড়ে ছড়ানোর পিছনে ইনিভির দায়ী এ ব্যাপারে নিশ্চিত হতেও আরও দ্বিধায় পড়ছে। যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হচ্ছে এবং কোনো উপযুক্ত প্রমাণ পাচ্ছে ইনিভিরকে দায়ী করার জন্য, ততক্ষণ পর্যন্ত ইনিভিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারবে না। ওমর হামজালাকে আর কিছু না বলেই চলে গেল। হামজালা ওমরের দিকে তাকিয়ে রইল একদিনে। ওমরের মাথায় কি ঘুরছে, কখন কি করে বসে সে ব্যাপারে সে একদম নিশ্চিত নয়। আগামীতে কি হতে চলেছে সেই দুশ্চিন্তায় তার হৃৎপিণ্ড কেঁপে চলছে অবিরত। মারোয়া তার প্রতিবেশীর নিবাস থেকে ফিরছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন। তার সাথে রয়েছে গরিজা নামের একটি মেয়ে। এই মেয়েটি কিছুদিন আগেও ভীষণ অসুস্থ ছিল, কোনো হিংস্র জন্তুতে কামড়িয়েছিল মেয়েটাকে।
ধারণা করা হয়েছিল নেকড়ে, কিন্তু নিশ্চিত হওয়া যায়নি এখনও। মেয়েটা এখন সুস্থ হয়েছে। মেয়েটা অসুস্থ থাকাকালীন মারোয়া বেশ কয়েকবার দেখতে গিয়েছিল মেয়েটাকে। মেয়েটার সাথে তার সখ্যতা ভালোই। নামিরা নিবাস থেকে চলে যাওয়ার পর মারোয়া একাকী বোধ করে মেয়েটার নিবাসে চলে যেত। আজ বিকেলেও গিয়েছিল মেয়েটার নিবাস, খুব দূরে নয়। তাদের নিবাস থেকে একটা নিবাস রেখেই মেয়েটার নিবাস। গরিজা তাকে এগিয়ে দিতে এসেছে। সন্ধ্যার সময়টা ভীষণ সুন্দর হয়। আকাশে তখন নানা রঙের বাহার দেখা যায়। মৃদুমন্দ বাতাসে থাকে, নাকে ভেসে আসে জংলি ফুলের ঘ্রাণ। মারোয়ার খুব ভালো লাগছে এমন সময় রাস্তা ধরে হাঁটতে। নামিরা সাথে থাকলে আরও ভালো লাগতো। উত্তরাঞ্চল থেকে কবে ফিরবে সে? মারোয়া ও গরিজা কথা বলতে বলতে এগিয়ে চলছিল। গরিজার কানে কিসে একটা শব্দ এলো। হঠাৎ দাঁড়িয়ে গেল সে। গরিজাকে দাঁড়াতে দেখে মারোয়া দাঁড়িয়ে গেল। দাঁড়ালে কেন? কিসের যেন একটা শব্দ শুনতে পেলাম, কিন্তু আমি তো শুনিনি কোনো শব্দ তো হয়নি। গরিজা বুঝতে পারলো শব্দটা বনের গভীর থেকে এসেছে। মারোয়া শুনতে পাওয়ার কথা নয়, কারণ মারোয়া তো তার মতো নয়। মারোয়া একজন স্বাভাবিক মানুষ। তারা আবার চলতে শুরু করবে তার আগেই হঠাৎ গাছপালার আড়াল থেকে একটা ভারী শরীরের জন্তু লাফিয়ে পড়ল মারোয়ার ওপর। মারোয়া ও গরিজা দুজনে পড়ে গেল। গরিজার কানে এলো মারোয়ার চিৎকার। জন্তুটা মারোয়ার উড়ুতে কামড় বসিয়েছে। গরিজার দু চোখে আতঙ্ক গ্রাস করলো। সে উঠে বসলো। ততক্ষণে জন্তুটা ছুটে গেছে আবার বনের ভিতর। গরিজা দেখলো মারোয়ার উড়ু ভিজে গেছে রক্তে। ক্ষত স্থান থেকে রক্ত নামছে। রক্ত দেখে গরিজার মস্তিষ্ক কেমন করে উঠল। সে মারোয়ার ক্ষত স্থানে তাকিয়ে রইল নিনিমেষ। মারোয়া আচমকা গরিজার একটা হাত আঁকড়ে ধরল। ধ্যান ভাঙল গরিজার। যন্ত্রণায় ছটফট করছে মারোয়া। গরিজা কাতর কণ্ঠে ডাকলো, মারোয়া। মামা সুলাইমানের নিবাসের সম্মুখে ঘোড়া দাঁড় করালো নামিরা। দূরে চোখ পড়তে দেখলো একটা মেয়ে বসে আছে রাস্তায়, আর একজন পড়ে আছে মেয়েটার পাশে। ব্যাপারটা এড়িয়ে যেতে পারলো না নামিরা। কিছু একটা হয়েছে ওখানে। সে নিবাসে ঢুকলো না। ঘোড়া নিয়ে এগিয়ে গেল রাস্তায় বসে থাকা মেয়েটার দিকে। নামিরার সাথে রয়েছে কাজেমা। মেয়েটাকে নিবাসে একা রাখাটা ঠিক বলে মনে হয়নি তার, এজন্য সাথে করে নিয়ে এসেছে। মেয়েটার কাছে এসে ঘোড়া থামালো নামিরা। প্রথমেই খেয়াল করলো বসে থাকা মেয়েটাকে। চিনতে পারলো অপরজনকে দেখে আটকে উঠল সে, কারণ মেয়েটার মারোয়া। মারোয়ার উড়ু ভিজে আছে রক্তে। মারোয়া ভয়ার্ত স্বরে ডাকলো, মারওয়া। মারোয়া নামিরার দিকে তাকালো। এমন মুহূর্তে নামিরাকে দেখে ভীষণ স্বস্তি পেল সে। বলল, ফিরেছেন আপনি? দ্রুত ঘোড়া থেকে নামলো নামিরা। মারোয়ার কাছে এসে বসলো। নেমে এলো কাজেমাও। নামিরা মারোয়ার রক্তাক্ত স্থানটা স্পর্শ করলো। রক্তে হাত ভিজল তার। কি হয়েছে? কিভাবে আঘাত পেয়েছো? একটা বিশাল দেহী প্রাণী, জানি না কি ছিল ওটা হঠাৎ লাফিয়ে পড়লো মারোয়ার উপর। আমরা রাস্তায় পড়ে গেলাম। মারোয়ার উড়িতে কামড় দিয়ে ওটা মুহূর্তেই ছুটে পালালো। আতঙ্কে চক্ষু দাঁড়িয়ে গেল নামিরার। বিশাল দেহী প্রাণী কামড়িয়ে পালিয়ে গেল। ধক করে উঠল নামিরার বুক। তার কেন মনে হচ্ছে প্রাণীটা নেকড়ে। হৃৎপিণ্ডটা ছটফটাচ্ছে তার। প্রাণীটা কেবল কামড় দিয়ে নিজ থেকে পালিয়ে গেল। এটা কি স্বাভাবিক ব্যাপার? সাধারণ কোনো হিংস্র প্রাণী কি এমন করত? প্রাণীটা মারো ও গাড়িজার কাছে অপরিচিত। এসব ব্যাপার প্রাণীটা নেকড়ে হওয়ার দিকটাই যেন ইঙ্গিত করছে। নামিরা ব্যথিত চোখে তাকালো মারোয়ার দিকে। যদি প্রাণীটা কোনো সাধারণ প্রাণী হতো তাহলে কোনো সমস্যা ছিল না, বা যদি সাধারণ নেকড়ে হতো। কিন্তু শাহিরায় নেকড়েগুলো তো সাধারণ নয়। নেকড়ের কামড়ের ফলে সাধারণ মানুষও নেকড়েতে পরিণত হয়। প্রিয় সঙ্গিনীর ভবিষ্যতের ভয়ঙ্কর পরিণতি ভেবে নামিরার চোখে অশ্রু বাষ্প জমল। তিক্ত একটা যন্ত্রণা বিষিয়ে তুলো সমস্ত বক্ষ জমিনকে। কাজেমা মারোয়াকে দেখে ও গরিজার কথা শুনে যতটুকু ধারণা করতে পেরেছে তার ভিত্তিতে বলল, তাকে কামড়ানো প্রাণীটা নেকড়ে। নামিরা বুঝতে পেরেও মানতে না চেয়ে বলল, না, ওটা নেকড়ে ছিল না। বাজে কথা বলবে না। আমাদের মারোয়াকে নিবাসে নিয়ে যেতে হবে। কিছু হবে না ওর। ও সুস্থ হয়ে উঠবে, ও স্বাভাবিক থাকবে। নামিরাকে অস্থির দেখাচ্ছে। সে এক ছুটে ঘোড়াকে নিয়ে নিবাসের সম্মুখে রেখে আবার মারোয়ার কাছে গেল। কাজেমা ও গরিজা মারোয়াকে নিয়ে নিবাসে কিছুটা নিকটে এগিয়ে এসেছে ইতোমধ্যেই। নামিরা কাজেমাকে সরিয়ে দিয়ে নিজে মারোয়াকে ধরল। এগিয়ে চলো নিবাসের দিকে। নিবাসের উঠানে এসে থামতেই লুমি উড়ে এলো। প্রথমে নামিরার কাঁধে বসে, পরে আবার মারোয়ার কাঁধে বসলো। এরপর আবার উড়ে গেল পাইন গাছটার দিকে। ওখানে আরও পাখিরা বসে আছে। নামিরা মারোয়াকে নিয়ে নিবাসের অন্দরে প্রবেশ করলো। এক ভৃত্য মারোয়াকে আহত দেখে খবর জানালো হায়েশাকে। হায়েশা নিবাসের পিছনে জলাশয় নিকট ছিলেন। মারোয়ার আহত হওয়ার খবরে তিনি ছুটে এলেন এক মুহূর্তে দেরি না করে। কি হয়েছে? তিনি মারোয়াকে দেখেই প্রশ্ন ছুড়লেন। নামিরা উত্তর দেওয়ার আগে কাজেমা বলল, তাকে নেকড়েতে কামড়িয়েছে। নেকড়ে? চিকিৎসক ডাকুন।
মামি, হায়াশা। হায়শা একজন ভৃত্যকে ডাকলেন। ভৃত্যটি নিবাসের আশেপাশে কোথাও ছিল। হায়শা ডাক পেয়ে দৌড়ে এলো নিবাসের অন্দরে। হায়শা তাকে অতি শীঘ্র চিকিৎসালয়ে পাঠালেন একজন চিকিৎসক নিয়ে আসার জন্য। একজন ভৃত্যা মারোয়ার কক্ষে নিয়ে যাচ্ছে। নামিরাও নিষ্পলক তাকিয়ে রইল মারোয়ার দিকে। তার মস্তিষ্কে চিন্তার বান। মারোয়া কি নেকড়ের কামড় খেয়েই কি হবে ওর? মারোয়া কি উত্তরাঞ্চল দেখা সেই কামড় খাওয়া মানুষগুলোর মতো হয়ে যাবে? চিন্তাটা করতে গিয়ে হৃৎপিণ্ডে পোচ লাগার মতো যন্ত্রণা অনুভব হলো নামিরার। ঘরটা অন্ধকার। এটা আধারের নিবাসের একটি স্থান। গোল হয়ে বসে আছে তারা সবাই। মাঝখানে জ্বলছে কয়েকটা মোমবাতি। এটাকে একটা সভাস্থল বলা যায় এখন। সবার বিষয়বস্তু নেকড়ে। বর্তমানে শাহিরের জন্য নেকড়ে একটি আতঙ্কের বিষয়। এ নিয়ে রাজপ্রাসাদ ও প্রাসাদের বাইরে সমানতালে আলোচনা চলছে। সাধারণ প্রজারাও আলোচনা করছে নিজেদের মধ্যে। তাদের ফিরে আসার ঘটনায় প্রজারা মনে করছে উত্তরাঞ্চলে কোনো মানুষ বেঁচে নেই, সবাই মারা গেছে নেকড়ের আক্রমণে। কিন্তু তাদের ধারণার চেয়েও ব্যাপারটা ভয়ঙ্কর। বেঁচে আছে অনেকেই, কিন্তু স্বাভাবিক মানুষ হয়ে বেঁচে নেই। সবাই হামজালা, ওমর, ইলদিজ সহ যারা উত্তরাঞ্চলে গিয়েছিল তারা সবাই আছে, কেবল নামিরা অনুপস্থিত। এছাড়াও এখানে হামজালা ও ওমরের আরও কয়েকজন বন্ধু রয়েছে যারা উত্তরাঞ্চলে যায়নি। রয়েছে আলীও। শোনা যাচ্ছে গতকাল বেশ কয়েকজন মানুষ চিকিৎসালয়ে চিকিৎসা নিয়েছে, যারা বেশিরভাগই ছিল কোন অচেনা জন্তুর কামড়ের ফলে আহত। আজও নাকি চিকিৎসালয়ে একই বিষয়ের জন্য উপস্থিত হয়েছে কয়েকজন। তারা সবাই ধারণা করছে মানুষগুলো যে জন্তুর কামড় খেয়েছে সেই জন্তু বা জন্তুগুলো হচ্ছে নেকড়ে। এসব মানুষদের নেকড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সিদ্ধান্ত হলো যারা যারা এখন পর্যন্ত কামড় খেয়ে চিকিৎসালয়ে চিকিৎসা নিয়েছে তাদের বন্দি করা হবে। অন্য মানুষদের থেকে আলাদা রাখতে হবে ওই আহত মানুষদের, নয়তো সাধারণ মানুষের জন্য তার একসময় ক্ষতিকর হয়ে উঠবে। উত্তরাঞ্চল ও হান্দে থেকে নেকড়েগুলো রাজধানীতেও চলে আসতে পারে। যেহেতু তারা মানুষ, তাই বোঝারও উপায় নেই। আমাদের উচিত উত্তরাঞ্চল ও হান্দের সব পথ বন্ধ করে দেওয়া। আমি এ ব্যাপারে রাজার সাথে কথা বলবো। ঠিক আছে। সম্মত হলো ওমর। এরপর ইলদিজের দিকে তাকিয়ে বলো, তোমার শীঘ্রই ইউনামের উদ্দেশ্যে যাত্রা শুরু করা উচিত ইলদিজ। এখানকার পরিস্থিতি আগামীতে কি হবে জানা নেই আমাদের। আমি চাই না উত্তরাঞ্চলে যেমন পরিস্থিতির শিকার আমরা হয়েছিলাম তেমনটার সম্মুখীন আবারও হও তুমি। ফিরে যাও। ফিরবো না। একবার যখন নিজেকে জড়িয়ে ফেলেছি বের হতে চাই না আর। এমন কিছু কখনো দেখিনি আমি। শেষটা দেখতে চাই এর। এসবের শেষ হতে কতদিন লাগবে তার কোনো নিশ্চয়তা কি আছে? তোমার রাজ্যে তোমাকে প্রয়োজন। তুমি ভবিষ্যৎ রাজা। এই রাজ্যে বিপদে সময় নষ্ট করো না। তোমার নিজ রাজ্যে ফিরে যাওয়া উচিত। ওমর ঠিক বলছে, তার ফিরে যাওয়া উচিত নিজ রাজ্যে। শাহিরে পরিস্থিতি স্বাভাবিক নয়। এমনকি রানীও প্রাসাদের ভিতর অদ্ভুতভাবে মারা গেছে। কোনো নেকড়ে যে তাকে হত্যা করেছে তা বুঝতে বাকি নেই। এর মানে প্রাসাদের ভিতরও রয়েছে মানব নেকড়ে, বা প্রাসাদে তার যাতায়াত রয়েছে যেখানে এমন কেউ নেকড়ে হতে পারে। সেখানে শাহির কতটুকু সুরক্ষিত এখন? তার নিজের রাজ্যে ফেরা উচিত। এখানকার নেকড়ের ব্যাপারটাই কৌতূহলী হলো। সে তো এখানে দিনের পর দিন থাকতে পারবে না। ইলদিজ মনে মনে সিদ্ধান্ত নিল নিজ রাজ্যে ফিরবে সে, তবে আরও কিছুদিন পর। তবে এ কথা সে এখনই বলো না সবাইকে। রসিকতা ছলে ওমরের উদ্দেশ্যে বলো, চিন্তা করো না, তোমার বউকে চুরি করবো না। হাসলো ওমর। অন্যদের ইলদিজ ও নামিরার মধ্যকার ব্যাপারটা জানা নেই বলে তারা হঠাৎই ইলদিজের এমন বচনে কিছুটা অবাক হলো। মানেটাও বুঝতে পারল না। ওমর ইলদিজের কথার প্রতি উত্তরে বলল, সে চেষ্টা করে লাভ নেই। এমন সুরক্ষা দিয়ে রেখেছি ওকে, তুমি ওর নাগালি পাবে না। যাকে আগেই চুরি করতে পারিনি তাকে এখন চুরি করতে পারবো, এই ভাবনাটাই বৃথা। সে উঠে দাঁড়ালো আসর ভঙ্গ করে। তার আহত অনুচরও তাকে দেখে দাঁড়ালো। কক্ষের দরজাটা খুলতে অন্ধকারে একটা মানুষের মুখকে দরজার ওপাশে লক্ষ্য করে প্রায় ভরকে গেল ইলদিজ। অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্য প্রশ্ন করলো, কে তুমি? ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন ওখানে? ইলদিজের কথা শুনে বাকিরা উঠে এলো এবার দরজার দিকে। আর তার হাতে করে একটা মোমদণ্ড নিয়ে এসেছে। সেটার আলো লোকটার মুখে পড়তে চিনতে পারলো তারা। ওমর বলে উঠল, তুমি? অনেক জায়গায় আপনার খোঁজ করে অবশেষে এখানে এসে পেয়েছি। ঠান্ডায় কাঁপছে লোকটা। কথা বলার সময় তার কণ্ঠ কিছুটা কেঁপে উঠছিল। তার কক্ষের অন্দরে নিয়ে গেল লোকটাকে। অগ্নিকুণ্ডের কাছে গিয়ে বসলো লোকটা। অগ্নিকুণ্ডের আলোয় তারা ভালো করে দেখতে পাচ্ছে এবার লোকটাকে। লোকটা চুল উস্কো খুস্কো, চেহারা বিপন্ন, পরনে পাতলা পিরানখানিও নোংরা, মুখে ও হাতে আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। আলী চিনতে পারছে না লোকটাকে। ইলদিজও উৎসুক হয়ে ওমরের দিকে তাকিয়ে আছে। লোকটাকে তাকে ভিতরে এনে বসানো হলো কেন?
ওমর বেশভূষায় লোকটা কে হতে পারে সত্যি বুঝতে পারছে না। উত্তরাঞ্চল ও হান্দেতে সৈন্য পাঠানো হয়েছিল, তখন ওমর কয়েকজন সৈন্যকে দক্ষিণাঞ্চলে পাঠিয়েছিল। শাহিরে 4টা অঞ্চল রয়েছে, উত্তরে উত্তরাঞ্চল, পূর্বে হান্দে, দক্ষিণে দক্ষিণাঞ্চল ও পশ্চিমে রাজধানী। এই সৈন্যটা ফিরেছে দক্ষিণাঞ্চল থেকে নেকড়ে সম্পর্কে কোনো কথা কখনো শুনতে পায়নি তারা। তবুও মনের সন্দেহ থেকে জায়গাটা পরিদর্শনের জন্য কয়েকজন সেখানে পাঠিয়েছিল ওমর। এতদিনও সৈন্যরা ফিরে আসছে না দেখে সে আশায় ছেড়ে দিয়েছিল কোনো সৈন্যের ফিরে আসার, কিন্তু একজন সৈন্য ফিরে আসাতে ভালো লাগলো তার। ওমর সৈন্যকে প্রশ্ন করল, তোমার সাথে বাকিরা কোথায়? সহসা সৈন্যটির চোখে জল আসে, মুহূর্তেই তার দু চোখ গলিয়ে নেমে ভিজিয়ে দেয় তার গণ্ডদেশ। সে মাথা নত করে রেখে ক্রন্দিত গলায় পড়ল, মারা গেছে, আর কেউ বেঁচে নেই। ওমরের এমন কিছুই মনে হয়েছিল। দীর্ঘশ্বাস ত্যাগ করলো সে। সৈন্যটা হঠাৎ ওমরের দিকে তাকালো, মাথা তুলে কাঁদতে কাঁদতে বলল, দক্ষিণাঞ্চলে নেকড়ে ছড়িয়ে পড়েছে, অনেক নেকড়ে ওখানে, অনেক। আমাকে আপনারা পাগল ভাবতে পারেন আপন মনে মিথ্যা বানিয়ে বলছি আপনাদের, আর তাই আমাকে শাস্তিও দিতে পারেন, কিন্তু তবুও আমাকে সত্যিটা বলতে হবে। ওই নেকড়েগুলো সাধারণ নেকড়ে নয়, ওগুলো মানুষ রাজকুমার। নিজ চোখে আমি মানুষদের নেকড়ে হতে দেখেছি। দক্ষিণাঞ্চলে মানুষ নাই, নেকড়ে। বিশ্বাস করুন আমায়, আমি মিথ্যা বলছি না, আমি পাগল নয়। খুব কষ্টে নেকড়েদের চোখ ফাঁকিতে বেঁচে ফিরেছি আমি সত্যি বলছি। নেকড়েগুলো মানুষরাই নেকড়ে। সৈন্যটার মনে ভয়, তার ধারণা কেউ তার কথা বিশ্বাস করবে না এবং রাজকুমারদের সামনে এমন হাস্যকর মিথ্যা বলাই তাকে বন্দি করা হবে, শাস্তি দেওয়া হবে। কিন্তু সবার মাঝে শান্তরূপ দেখা গেল। উত্তরাঞ্চলে গিয়ে তারা যা দেখেছে এবং জেনেছে তাতে সৈন্যর কথা অবিশ্বাস করার উপায় নেই। কেউ পারল না অবিশ্বাস করতে। আলী শিউরে উঠছিল সৈন্যের কথা শুনে, যদিও তাকে সবাই আগে ব্যাপারটা সম্পর্কে অবগত করেছে, তবুও কেন যেন ভয় করছিল তার। ওমর আতাহারের দিকে তাকিয়ে বলল, সৈন্যের জন্য শীত বস্ত্র ও খাবারের ব্যবস্থা করো। আর আপনি আমাকে বিশ্বাস করেছেন আমাকে? হ্যাঁ, আমি সত্যিই বলছি, একটুকু মিথ্যা বলছি না। আগে লোকটার শরীর পরীক্ষা করা দরকার। লোকটা নেকড়ের কামড় খেয়েছে কিনা জানতে হবে। ইল্লিচ ঠিক বলেছে, আগে ওর শরীর পরীক্ষা করা জরুরি। আরে তুমি আতাহারকে সাহায্য করো। আমি? হ্যাঁ তুমি। আমাদের সাথে উত্তরাঞ্চলে যাওয়ার জন্য তো খুবই লাফালাফি করেছিলে, তাহলে এখন এতটুকুতেই কেন ভয় পাচ্ছ? তখন তো জানতাম না নেকড়েরা আসলে মানুষের রূপ ধরে থাকতে পারে। যদি এই সৈন্যরা শরীর পরীক্ষা করার সময় আচমকা নেকড়ে হয়ে আমাকে খেয়ে নেয়, আমি এভাবে মরতে চাই না। জীবনে কত কিছু করা বাকি, আমি তো বিয়েও করিনি। সৈন্যটা প্রথমে বুঝতে পারেনি আলীর কথা। যখন বুঝতে পারলো তাকে একজন নেকড়ে ভেবে সন্দেহ করা হচ্ছে, সে বলল, না, আমি নেকড়ে নই, আমি আপনার ক্ষতি করব না। আমি নেকড়ে হতে যাব কেন? নেকড়ের কামড় খেয়েছো তুমি? সৈন্যটা নাবোধক মাথা নাড়ল। কামড় খেলাও একজন নেকড়ে কি তোমাকে তা বলবে ওমর? শরীর পরীক্ষা করো তার। সৈন্যটা বুঝতে পারছে না কামড় খাওয়ার সাথে সাথে তার নেকড়ে হওয়ার সম্পর্কে কি। তার জানা নেই নেকড়ের কামড়ের ফলে একজন সাধারণ মানুষও নেকড়েতে পরিণত হতে পারে। আতার ও আলী সৈন্যকে নিয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। তারা যাওয়ার পর ওমর বলল, এর মানে রাজধানী বাদে বাকি জায়গাগুলো এখন সব নেকড়ের দখলে? রাজধানীতেও অল্প অল্প করে ব্যাপারটা ছড়ানোর দিকে এগোচ্ছে। সবার বুক কেঁপে উঠল ওমরের কথাই। এটা যে ভীষণ ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে এগোচ্ছে তা তারা বেশ বুঝতে পারছে। হামজালা বলল, আমাদের এর বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে। কক্ষ জুড়ে নীরবতা নেমে এলো, কেবল অগ্নিকুণ্ডের কাঠ পড়ার শব্দ শোনা গেল। সবাই চিন্তিত, কি করে নেকড়ে দমন করা যায় তা ভেবে ভেবে মস্তিষ্কে চাপ সৃষ্টি হচ্ছে। একসময় নিস্তব্ধতা ভেদ করে ইলতিজের কণ্ঠ শোনা গেল, আমি পর্যটক মহলে ফিরছি দালালকে নিয়ে, ওর হয়তো এখন বিশ্রাম প্রয়োজন। ইলতিজ তার অসুস্থ অনুচরকে নিয়ে চলে গেল আতাহারের নিবাস থেকে। এর কিছু সময় পর হামজালা বলল, আমিও যাচ্ছি। হামজালা আতাহারের নিবাস থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত আসতেই পিছন থেকে ওমরের ডাক ভেসে এলো, হামজালা। থামলো হামজালা। ওমর হঠাৎ কেন তাকে আবার ডাকছে। ওমরের দিকে ফিরল হামজালা। ওমর কাছে এসে বলল, বিকেলে যখন তোমারও চিকিৎসক ইনিভিরের সাথে কথা বলেছিলাম, তখন একটা ব্যাপার আমার অজানা ছিল হামজালা। সেটা হচ্ছে রানী আলহাম মারা গেছে। তার মৃত্যুটাও অদ্ভুতভাবে হয়েছে। প্রধান গোয়েন্দার কাছে শুনেছি কোনো জন্তু হত্যা করেছে রানী আলহামকে, তাও আবার প্রাসাদের ভেতর, রানীমার নিজ কক্ষে। অথচ প্রাসাদের অন্য কোথাও কোনো জন্তু চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা যারা উত্তরাঞ্চলে গিয়েছিলাম এবং নেকড়েগুলোকে নিজের চোখের সম্মুখে মানুষ হতে দেখেছি, তাতে বুঝতে বাকি নেই রানী আলহামকে নেকড়ে হত্যা করেছে।
সেই নেকড়েটা মানুষ বলেই প্রাসাদের কোথাও কোনো জন্তুর অস্তিত্ব পাওয়া যায়নি। আর এছাড়া অন্য কোনো জন্তুর প্রাসাদে ঢুকতে পারার কথাও নয়। কে ছিল রানী আলহামকে হত্যাকারী নেকড়ে? চিকিৎসক ইনিভির ছিল না তো? ওমর যখনই রানী আলহামের ব্যাপারে শুনেছে তখন থেকে তার ইনিভিরের প্রতি সন্দেহটা তুখর হয়েছে। আর তার ধারণা হামজালা জানে ইনিভির একজন নেকড়ে। হয়তো ভালোবাসা ওকে অন্ধ করে দিয়েছে। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্যই হয়তো এই চরম সত্যটা তার কাছ থেকেও লুকিয়ে রাখছে। কি বাজে কথা বলছো ওমর? ইনিভির? না, এটা অসম্ভব। আমি তোমাকে আগেও বলেছি ইনিভিরের কোনো রকম সম্পর্ক নেই নেকড়ের ব্যাপারটার সাথে। জানা মতে তোমরা দুজনই রয়েছ। আমি তোমার ব্যাপারে নিশ্চিত। আর চিকিৎসক ইনিভির আমার সন্দেহের তালিকায় রয়েছে। তুমি তো তখন ছিলে না রাজধানীতে। এটা কি তবে চিকিৎসক ইনিভির নয়? আশ্চর্য ওমর, তুমি বারবার কেন ইনিভিরকে কথা বলছো? এটা তো প্রাসাদের অন্য কেউও হতে পারত, বা যার চলাচল রয়েছে প্রাসাদে তেমন কেউ হতে পারে। ইনিভিরকে সন্দেহ করা বন্ধ করো। হ্যাঁ, ঠিক বলেছ। যেমন এটা অন্য কেউ হতে পারে, তেমনি এটা চিকিৎসক ইনিভিরও হতে পারে। এটাও হতেই পারে না। আমার একদমই ভালো লাগছে না তোমার সাথে এসব অর্থহীন প্রসঙ্গে কথা বলতে। আমি যাচ্ছি। যাও। হামজালা দৌড়তে পায়ে ওমরের থেকে দৌড়তে চলে যেতে লাগলো। ওমর পলকহীন তাকিয়ে রইল হামজালার দিকে। চিনচিনে একটা ব্যথা অনুভূত হলো তার বুকে। হামজালার সামনে সে স্বাভাবিক থাকছে, কিন্তু মনে মনে সে হামজালা ও একজন নেকড়ে সত্তর অধিকারী এই কথা ভেবে ক্ষণে ক্ষণে কষ্ট পাচ্ছে। যদি হামজালার এরকম হওয়ার পিছনে চিকিৎসক ইনিভি দায়ী হয়, তবে হামজালা ইনিভিকে ক্ষমা করলেও সে করবে না। ওই মেয়েটাকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। নিবাসে ফিরে হামজালা দেখলো ইনিভি ভীষণ সুন্দর করে সাজছে। তার পরনে উজ্জ্বল ও রঙিন একটি পোশাক। পোশাকটা ঈষৎ বেগুনি আভা বিশিষ্ট লাল রঙের। ছোট পোশাকের সাথে মিলিয়ে অধরঞ্জলি লাগিয়েছে। এমন সময় ইনিভির এমন সাজসজ্জা দেখে হামজালা অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? কোথায়? ইনিভি উত্তর দিল না। আজ নিশ্চয়ই আপনার ভাইয়ের স্ত্রীর চোখ থেকে অশ্রু ঝরেছে। আপনার ভাই খুব খুশি হবে স্ত্রীর অশ্রু ঝরঝর আঁখি দুটি দেখে। এর মানে কি? কি করেছো তুমি নামিরার সাথে? কিছুই না, শুধু তার প্রিয় সঙ্গীকে কেড়ে নিচ্ছি। মেয়ে দুটো সব সময় একসঙ্গেই ঘুরঘুর করতো। ভীষণই বিরক্তকর ব্যাপার। অবশেষে ওরা আলাদা হয়েছে। মারোয়া? ইনিভিরের কথা শুনে হামজালা বুঝতে সমস্যা হলো না কার কথা বলছে। ইনিভির উত্তর দিল না, কেবল হাসলো। হামজালা রাগুত স্বরে পড়ল, কেন করেছো এসব? কেন একের পর এক মানুষকে ধ্বংস করে দিচ্ছ তুমি? কাউকে মেরে ফেলে ধ্বংস করছো, কাউকে তোমার মতো বানিয়ে। কেন তুমি হত্যা করলে মারোয়াকে? হত্যা করিনি তো, বরং মারোয়া যেন একজন ভালো হত্যাকারী হতে পারে সেই ব্যবস্থা করেছি। যথেষ্ট বাড়াবাড়ি করছো ইনিভির। তুমি যা শুরু করেছো তাতে আমাদের রাজ্য থেকে মানুষের অস্তিত্বই বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। এমন করো না। দুঃখিত, আমি ধ্বংসই পছন্দ করি। ইনিভির। অসহ্য কণ্ঠে ডাকলো হামজালা। ইনিভির হামজালার কাছে এগিয়ে গেল। হামজালার গলা জড়িয়ে ধরে হামজালার বুকে মাথা রেখে বলল, জিজ্ঞেস করেছিলেন না কোথায় যাচ্ছি? আপনার ভাইয়ের গলায় আমার সুন্দর দাঁতগুলো বসিয়ে দিতে যাচ্ছি। আতঙ্কে চোখ বড় হয়ে গেল হামজালার। ধাক্কা মেরে সরিয়ে দিল সে ইনিভিকে। বুকের ভিতর এক ভয়ঙ্কর খারাপ অনুভূতি কুণ্ডলি পাকিয়ে উঠছে। ইনিভির হাসলো, বলল, খুশি হননি?